মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর 10 বছরের কারাদণ্ড, সাজা পর্যাপ্ত হয়নি, আপিল করবে প্রসিকিউশন। পাশ হলো 2026-27 অর্থ বছরের বাজেট। সাইবার সুরক্ষা ও জুয়া প্রতিরোধ বিল সংসদে অনুমোদিত। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন বেশ ভালো, দাবি স্বরাষ্ট্রমন্ত্রী। তিস্তার ভাটিতে আরেকটি ব্যারেজ নির্মাণের কথা ভাবছে সরকার। কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই, জানিয়েছেন তথ্য উপদেষ্টা। চট্টগ্রাম 4 আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরী প্রার্থিতা বাতিল আপিল বিভাগে। প্রতিবাদে সীতাকুণ্ডে মহাসড়ক অবরোধে চরম দুর্ভোগের শিকার যাত্রীরা। দেখছিলেন টাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8 অভিযোগে দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2টি অভিযোগে 1 লাখ করে মোট 2 লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। ফরমায়েশি রায় বলেছেন হাসানুল হক ইনু, সাজা পর্যাপ্ত না হয়নি উল্লেখ করে আপিল করার কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রায় শুরু হওয়ার অনেক আগেই মঙ্গলবার ট্রাইব্যুনালে নিয়ে আসা হয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে। বেলা 1:30টার পর তাকে তোলা হয় এজলাসে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2-এ এই রায় পড়া শুরু হয়। বিটিভি সরাসরি সম্প্রচার করে রায়। মামলার একমাত্র আসামি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে মোট 8টি অভিযোগ আনা হয়। এর মধ্যে 3 নম্বর অভিযোগ সাক্ষী রাইসুল হক সহ ভুক্তভোগীদের রাজনৈতিক নিপীড়ন, নির্যাতন ও আহত করার দায়ে আসামি ইনুকে 10 বছরের কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল। একই সঙ্গে 6 ও 7 নম্বর অভিযোগে ষড়যন্ত্র, প্ররোচনা ও দুষ্কর্মের দায়ে 1 লাখ টাকা করে 2 লাখ টাকা ক্ষতিপূরণ এবং উভয় চার্জে 10 বছরের কারাদণ্ড দেয়া হয়। এই রায় যথার্থ হয়নি বলে দাবি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। রায়ের বিরুদ্ধে আপিল করার কথাও জানান তারা। চার্জ নম্বর 3, চার্জ নম্বর 6 এবং চার্জ নম্বর 7 প্রসিকিউশন প্রমাণ করতে সক্ষম হয়েছে। আর বাকিগুলো চার্জের বিষয়ে বলেছে যে সেগুলি প্রমাণিত হয়নি। ট্রাইব্যুনাল আজকে যে সাজাটা দিয়েছে এইটা একেবারেই তাদের স্বেচ্ছামূলক। আমার মনে হয় যে তারা যথাযথভাবে সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা করতে ব্যর্থ হয়েছেন। আমরা এই রায়ে মোটেই সন্তুষ্ট নই। অন্যদিকে রায়কে প্রহসনের রায় বলে মন্তব্য করেছেন ইনুর স্ত্রী ও তার পক্ষের আইনজীবীরা। আমরা মনে করি তিনি কোনোভাবেই এই মামলায় দোষী সাব্যস্ত হওয়ার মতো কোনো বিষয়বস্তু এখানে ছিল না। আমরা বেকসুর খালাস প্রত্যাশা করেছিলাম, কিন্তু তা না করে ট্রাইব্যুনাল তাকে 10 বছর সাজা প্রদান করেছেন। এটাতে আমরা সংক্ষুব্ধ। ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সেই রায়ে আমরা অসন্তুষ্ট, সংক্ষুব্ধ। ইনুর বিরুদ্ধে এই রায়ের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের 6 মামলার রায় দিলেও ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী এই রায়ের বিরুদ্ধে 1 মাসের মধ্যে সর্বোচ্চ আদালতে আপিল করার সুযোগ পাবেন জাসদ সভাপতি। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় সংসদে পাশ হয়েছে 2026-27 অর্থ বছরের 9,38,000 কোটি টাকার বাজেট। স্পিকার হাফিজুদ্দিন আহমদের সভাপতিত্বে কণ্ঠ ভোটে নতুন অর্থ বছরের বাজেট পাশ হয়। কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ এবং ব্যাংক অ্যাকাউন্টে টিন বাধ্যতামূলক না রাখা সহ বেশ কিছু সংশোধনী আনা হয়েছে এই বাজেটে। এছাড়া জুয়া ও বেটিং বন্ধে পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট রহিত করে জুয়া প্রতিরোধ বিল 2026 এবং সাইবার সুরক্ষা বিল 2026 সংসদে পাশ হয়েছে। রিশান নাসরুল্লাহর রিপোর্ট। পরিবর্তিত বাংলাদেশে বিএনপি সরকারের প্রথম বাজেট আগামীর অর্থনীতিতে কেমন পরিবর্তন আনবে সেটি নিয়ে দীর্ঘ আলোচনা জাতীয় সংসদে। সরকার ও বিরোধী দলের আলোচনা সমালোচনা শেষে প্রস্তাবিত বাজেটে 64টি বিষয়ে সংশোধন এনে বাজেট পাশের প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী। নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে উত্থাপনের অনুমতি প্রার্থনা করছি। পরে কণ্ঠভোটে পাশ হয় বিএনপি সরকারের প্রথম বাজেট। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থমন্ত্রী প্রস্তাব করছি যে 2027 সনের 30 জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে
আনিত বিলটি নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। আপনাকে ধন্যবাদ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে নির্দিষ্টকরণ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব নির্দিষ্টকরণ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। এর আগে মঞ্জুরি দাবির বিরোধিতা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ্দ ও কাজ নিয়ে সমালোচনা করেন সদস্যরা। পরে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন বেশ ভালো। স্বরাষ্ট্রমন্ত্রী যখন বক্তব্য দেন সারা দেশ মুগ্ধ হয়ে শুনে। মাননীয় স্পিকার, আমি একজন আইনের শিক্ষার্থী, আমিও ওনার ডিবেট মুগ্ধ হয়ে শুনি, কিন্তু ওনার এই মুগ্ধতা যদি উনি ওনার মন্ত্রণালয়ে ছড়িয়ে দিতে পারতেন এবং তার মন্ত্রণালয়ের কাজের মাধ্যমে, তাহলে আর এটি ছাঁটাই করে 1 টাকা করার প্রস্তাব আমি রাখতাম না। সমস্ত ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন দেখতে পেয়েছি, যার জন্য রামিসা হত্যার বিচার হয়েছে 15 থেকে 17 দিনের মধ্যে। মাননীয় বিরোধী দলের নেতা দাবি করেছিলেন 15 দিনের মধ্যে বিচার করতে হবে, 17 দিনে বিচার হয়েছে। এটা বাংলাদেশের রেকর্ড। দলীয় পরিচয়ের ভিত্তিতে এখানে কোনো পুলিশ কোনো অ্যারেস্ট গ্রেফতার করা হয় না, করছে না। অপরাধীকে অপরাধী হিসেবে ট্রিট করছে। সেটা বিরোধী দলীয় পক্ষ থেকে আমরা পেয়েছি। যদি তাদেরও কোনো নেতা কর্মী বিভিন্ন অপরাধে জড়িত হয়, তারা সাথে সাথে ডিসিপ্লিনারি অ্যাকশন নিচ্ছে, সেটা অ্যাপ্রিসিয়েট করি, ধন্যবাদ। আমরাও সেই একইভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য কোন রাজনৈতিক পরিচয়কে আমরা কখনো প্রাধান্য দেব না। এদিকে জুয়া ও বেটিং বন্ধে পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট রহিত করে জুয়া প্রতিরোধ বিল 2026 এবং সাইবার সুরক্ষা আইন 2026-এর বিল সর্বসম্মতিক্রমে সংসদে পাশ হয়েছে। অনলাইন জুয়া, অনলাইন বেটিং সহ অনুরূপ কার্যক্রম প্রতিরোধ ও এতৎ সংক্রান্ত অপরাধের বিষয়ে দণ্ড প্রদান সহ আনুষঙ্গিক বিষয়ে যুগোপযোগী করে বিধান প্রণয়নের লক্ষ্যে আনিত বিলটি জুয়া প্রতিরোধ বিল 2026 মহান সংসদে পাশ করা হোক। পরে সংসদের অধিবেশন 7 জুলাই পর্যন্ত মুলতবি করেন স্পিকার। রোজ মঙ্গলবার বিকাল 3 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। বর্ষার সময় পানি ধরে রাখতে তিস্তার ভাটিতে আরও একটি ব্যারেজ নির্মাণের কথা ভাবছে সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিস্তায় পানি ন্যায্য হিস্যার কথা উল্লেখ করে উপদেষ্টা জানিয়েছেন, বাংলাদেশ তার স্বার্থে যে কোনো সিদ্ধান্ত নেবে, এতে অন্য কোনো দেশের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। বলেন, আওয়ামী লীগের কার্যক্রম যতদিন নিষিদ্ধ আছে ততদিন কোনো নামেই রাজনীতি করার সুযোগ নেই দলটির। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মহিদ। তিস্তা নদীর পানি বন্টন নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে জটিলতা দীর্ঘ বছরের। দেশটির কেন্দ্রীয় সরকার চাইলেও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের আপত্তির কারণে চুক্তিতে পৌঁছানো যায়নি। এ কারণে উত্তরের জেলাগুলো শুষ্ক মৌসুমে পানির অভাবে বিরান ভূমিতে পরিণত হয়। একইভাবে বর্ষায় তিস্তার ভাঙনে সর্বশান্ত হয় নদীপাড়ের মানুষ। এমন পরিস্থিতি থেকে 8 জেলার মানুষকে মুক্তি দিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কারিগরি ও অর্থায়নের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। কোনো ব্যারাজ কোনো প্রজেক্টের এই অর্থ এই নয় যে আমরা আমাদের পানির এক্সপেকটেশন বা হিস্সা ছেড়ে দিতে। তিস্তা একটা ব্যারাজ তো আছে, আরেকটা ব্যারাজ হবে আরো অনেক ডাউন স্ট্রিমে, যাতে বর্ষার পানি আমরা বিভিন্ন জায়গায় ধরে রাখতে পারি এবং সেই পানিটাও আমরা ব্যবহার করতে পারি। ইন্ডিয়া বা অন্য যে কোনো দেশ তারও জায়গা থেকে, ধরুন কারো যদি সিকিউরিটি কনসার্ন থাকে, এইসব কোনো রকম কোনো কনসার্নের ব্যাপারে বাংলাদেশ কোনো আপোষ করবে না, সেটা সে নিশ্চিত থাকবে, কোনো রকম কোনো কিছু হবে না। আমরা এটা একটা প্রজেক্ট, চায়নার সবচেয়ে বড় দক্ষতা আছে, পৃথিবীর সবচেয়ে বড় বাঁধ যে 3 গর্জেস ড্যাম তারা করেছেন। এখন তারা এটা নিয়ে আলাপ আলোচনা আছে, প্রজেক্টটা এখন আবার নতুন করে করা হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা করার জন্য, সেই ক্ষেত্রে তারা সাহায্য করবেন। উপদেষ্টা জানান, আদালতের নির্দেশেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে ততদিন সে যে নামেই হোক না কেন, রিফাইন্ড হোক বা অন্য কোনো নতুন আওয়ামী লীগ, তৃণমূল আওয়ামী লীগ, যাই বলি না কেন, কিছু কোনো নামেও মানে আওয়ামী লীগ নামে সে কোনো কর্মসূচি পালন করতে পারবে না। সরকার মনে করে
যতদিন পর্যন্ত আদালতে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না তার আগ পর্যন্ত সরকার মনে করে এই কর্মসূচি নিষিদ্ধ থাকা উচিত। শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমগুলোকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হবার আহ্বানও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। কোনো একটা সময় হয়তো কোনো ব্যবস্থা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। মাদ্রাসা সহ বেতন বঞ্চিত শিক্ষকদের সমস্যার সমাধান শিগগিরই হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। আগের বকেয়া সহ নিয়মিত বেতনের ব্যবস্থা করা হচ্ছে বলেও তিনি জানান। মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় EIB অধিভুক্ত ফাজিল এবং কামিল স্তরের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং অনন্য শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড দেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময় প্রয়োজন মেনে 17,000 শিক্ষক নিয়োগ হলেও বাজেটে তাদের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। 1400-এরও বেশি মাদ্রাসা শিক্ষক বেতন পাননি। এটি কোনোভাবেই গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়া সরকারের ব্যর্থতা নয়। তবে জুলাই থেকে ওই শিক্ষকরা বেতন পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে 29 কোটি টাকা প্রয়োজন বেতন ভাতার জন্য। আর কওমি শিক্ষা ব্যবস্থায় তাদের নিজেদের মতবিরোধের কারণে সরকার গুছিয়ে উঠতে পারছে না। ইসলামী শিক্ষাকে কোনোভাবে কোনো দল বা মতের হতে দেবে না সরকার, এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী। কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি যে আদলে করার পরিকল্পনা নিয়ে করা হয়েছিল, সেই সেন্টার অফ ইসলামিক এক্সেলেন্স হওয়ার দরকার ছিল সেই ইউনিভার্সিটি, এবং সেটাকে হতেই হবে, এবং সেই ব্যাপারে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি, এবং এটা একটা ইন্টারন্যাশনালি আমরা সেই জায়গায় নিতে পারবো ইনশাআল্লাহ, যেহেতু এটা প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বপ্ন ছিল। নীতি সুধার 10% বহাল রেখেই সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। মুদ্রাস্ফীতি কমাতে আর জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান। ব্যাংকিং খাতে সুশাসনের প্রয়োজন বলেও তিনি জানিয়েছেন। ব্যবসায়ীদের বিদেশি ঋণের প্রতি উৎসাহিত করার কথাও বলেছেন বাংলাদেশ ব্যাংকের এই অভিভাবক। রিপোর্ট করছেন আরেফিন শাওন। টানা চতুর্থবারের মতো উচ্চ নীতি সুদ হার বহাল রেখে মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। বর্তমান সরকারের সময় এটি প্রথম ঘোষিত মুদ্রানীতি। 2026-27 অর্থ বছরের বাজেটের মতোই মুদ্রাস্ফীতির টুটি চেপে ধরাই এর অন্যতম লক্ষ্য। এবারের মুদ্রানীতিতে জিডিপি ও মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে যথাক্রমে 6.5% ও 7.5%। এ সময় অন্যান্য সুদ হারের মধ্যে আগের মতো স্ট্যান্ডিং ল্যান্ডিং ফ্যাসিলিটি 11.5% ও স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি 7.5% বহাল রেখেছে বাংলাদেশ ব্যাংক। একই সাথে বন্ধ হয়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানকে বিভিন্ন পরিমাণে প্যাকেজ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। তবে সাংবাদিকদের প্রশ্নে ডেপুটি গভর্নর মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হলে বাজার নিয়ন্ত্রণ করতে হবে। এককভাবে মুদ্রানীতি দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। একই সাথে ব্যবসায়ীদের বিদেশি ঋণের ব্যাপারে উৎসাহিত করার কথা জানান গভর্নর নিজেই। মুদ্রানীতি একা কিন্তু ইনফ্লেশন বলেন বা যে কোনো টার্গেট বলেন ফাইট করার ব্যাপারে যথেষ্ট নয়, যদি না আরও যে প্যারামিটারগুলো আছে সেগুলো সহায়ক ভূমিকা পালন করে। বাজার ব্যবস্থাপনা ডেফিনেটলি একটা ফ্যাক্টর। তো বাজার ব্যবস্থাপনা অবশ্যই ঠিক করতে হবে। বাজার ব্যবস্থাপনায় বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়ানোর লক্ষ্য ও ব্যাংকিং সেক্টরে সুশাসনের কথা বলেন মোস্তাকুর রহমান। বেসিক্যালি আমাদেরকে একটু সময় দেন, কারণ হচ্ছে কি যে এই বিষয়গুলো আমি বলবো যে ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্টের যেই ধারাটার বাইরে চলে গেছে বিষয়গুলো। সো একটু সময় দিতে হবে। এই জিনিসগুলো আমার বিশ্বাস যে ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ব্যাংকিং খাতে কোনো অনিয়ম দেখলে সর্বোচ্চ শাস্তির প্রতিশ্রুতি দেন তিনি। অর্থঋণ সংক্রান্ত মামলা 6 মাসে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। আরেফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। ঋণ খেলাপি হওয়া চট্টগ্রাম 4 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরী প্রার্থিতা বাতিল করেছেন আপিল বিভাগ। এর ফলে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারছেন না। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এর আগে গত 15 জুন শুনানি শেষে রায়ের জন্য 30 জুন দিন ধার্য করেছিল আদালত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 4 আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী প্রার্থিতা নিয়ে আপিল শুনানিতে অ্যামিকাস কিউরির মতামত দিতে 2 জন জ্যেষ্ঠ আইনজীবীকে মনোনয়ন দেন আপিল বিভাগ। গত 9 জুন আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিরুদ্ধে
করা আপিল আবেদনের উপর শুনানি শুরু হয়। গত ৩ জানুয়ারি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা আসলাম চৌধুরী মনোনয়নপত্র বাছাই শেষে বৈধ ঘোষণা করেন। তবে তার বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ এনে নির্বাচন কমিশনে আপিল করেন জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকী এবং সংশ্লিষ্ট ব্যাংক। শুনানি শেষে গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন ওই আপিল খারিজ করে দিলে আসলাম চৌধুরী প্রার্থিতা বহাল থাকে। ইসির এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক রিট আবেদন করে অভিযোগকারী পক্ষ। এদিকে চট্টগ্রাম ৪ আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরী প্রার্থিতা বাতিলের প্রতিবাদে সীতাকুণ্ডে চট্টগ্রাম ঢাকা মহাসড়ক অবরোধ করে ২ ঘণ্টা ধরে বিক্ষোভ করেছেন তার কর্মী সমর্থকরা। এতে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেয়ে বিজয়ী হলেও ঋণ খেলাপির অভিযোগে আজ আসলাম চৌধুরী প্রার্থিতা বাতিল হয়। এর পরপরই তার কর্মী সমর্থকরা সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। ছোট দ্বারকার হাট এলাকাতেও তার অনুসারীরা মহাসড়ক অবরোধ করে। এ সময় তারা মহাসড়কের পাশের অনেক গাছ কেটে বিভিন্ন স্থানে সেগুলো সড়কের ওপর ফেলে অবরোধ সৃষ্টি করে। এতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী। টানা ২ ঘণ্টা আটকে রাখার পর প্রশাসনের হস্তক্ষেপে রাস্তা ছাড়ে বিক্ষুব্ধরা। সমর্থকদের প্রত্যাশা পূরণ করে নকআউট পর্বে জাপানকে হারিয়ে বাংলাদেশের কোটি সমর্থকদের আনন্দের জোয়ারে ভাসালো ৫বারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল। তবে খেলা পুরোটা সময়ই ছিল টেনশন আর উত্তেজনায় ভরপুর। রিপোর্ট করছেন গোলাম মইনুল হাসান। এমন আনন্দ উচ্ছ্বাসের জন্য ব্রাজিল সমর্থকদের অপেক্ষা করতে হয়েছে খেলার পুরোটা সময়। শুরুতেই বলছিলাম ব্রাজিল ২-১ গোলে জিতবে, আর এটাই হইলো। আমরা অনেক খুশি, অনেক অনেক। আমরা খেলার আগে থেকে আমরা প্রস্তুতি শেষ যে আমরা জিতবো, তারপরও 2টা গোলে চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে খেলার প্রথম গোল জাপান দিলে ব্রাজিল সমর্থকরা বেশ খানিকটা হতাশার মধ্যে পড়েন। প্রথমার্ধে কোনো গোলই আসেনি ব্রাজিলের। একটা দিয়ে দিছে ব্রাজিল, আরো 3টা দিব, 3টা মত আর্জেন্টিনা সাপোর্টার বলি কথা। আর্জেন্টিনার মতো দল পরিবর্তন আমরা করতে জানি না। নেইমার এখনো মাঠে নামে নাই, সো নেইমার নামবে হাফ টাইমের পরে। ইনশাআল্লাহ আমরা অনেক ভালো ধরনের একটা কামব্যাক দিব। জাপান অলরেডি আগে একটা দিয়ে দিছে, এখন ব্রাজিল আমি চাইতেছি আরো 2টা দেও, যাতে আর্জেন্টিনার সাথে সামনে খেলা পড়ে। খেলার ভিতরে হার জিত থাকবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করতেছি যে আমরা যেন ম্যাচটা জিততে পারি, আমরা যেন হাসি মুখে বাসায় ফিরতে পারি। দেশে ফুটবল সমর্থনে যখন মূলত ব্রাজিল আর্জেন্টিনায় বিভক্ত, তখন ব্রাজিল সমর্থকদের মধ্যে বাড়তি চাপ স্পষ্ট। আমরা শিওরলি আজকে জয় হব এবং ব্রাজিল অলওয়েজ ভালো খেলে, আজকে ভালো খেলবে। বলেন মেসি একটা ম্যাচ খেলতে বলেন ওদেরকে, পারবে না। একটা ম্যাচ বল খেলতে গোল 5টাই গোল। আমরা ব্রাজিল নিয়ে ম্যাচ গোল 5টা দিতে পারি আমরা প্লেয়ার। ব্রাজিলকে বিমানে উঠিয়ে দিতে আসছে এখানে। দল থাকবে, প্রতিপক্ষ থাকবে, প্রতিপক্ষ থাকলে খেলা জমবে না। আর এবার জাপানের সাথে ব্রাজিল 2 গোলে জয়লাভ করবে। পারবে না, ব্রাজিলই জিতবে আজকে। ছিল মুহূর্তে মুহূর্তে উত্তেজনা আর গোল হবার অপেক্ষা। তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ল ব্রাজিল। ব্রাজিল সমর্থকদের এখন একটাই প্রত্যাশা, তাদের প্রিয় দল ফাইনালে যাবে। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। চিত্রকলা, টেলিভিশন এবং পাপেট আন্দোলনের অন্যতম পথিকৃৎ 21শে পদকপ্রাপ্ত বরেণ্য শিল্পী মোস্তফা মনোয়ারকে শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়েছে গার্ড অফ অনার। সহকর্মী আর অসংখ্য মানুষের ভালোবাসায় শেষবারের মতো বিদায় জানানো হয়েছে এই কিংবদন্তিকে। রিপোর্ট করছেন মেজবা রহমান। দেশের শিল্পী সংস্কৃতির এক মহিরুহকে শেষ বিদায় জানাতে মঙ্গলবার সকাল থেকেই মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। বরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, পাপেট আন্দোলনের পথিকৃত এবং 21শে পদকপ্রাপ্ত মোস্তফা মনোয়ারের মরদেহ আনা হলে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। রাষ্ট্রের প্রতিনিধি, সাংস্কৃতিক সংগঠন, শিল্পী, সাহিত্যিক, নাট্যজন, শিক্ষার্থী এবং সাধারণ মানুষের ফুলেল শ্রদ্ধায় স্মরণ করেন দেশের এই কৃতি সন্তানকে। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নিয়াজ মাহমুদ খৈয়াম। তিনি বলেন, মোস্তফা মনোয়ার ছিলেন বহুমাত্রিক সৃজনশীল ব্যক্তিত্ব। তার দীর্ঘ জীবনের সুস্থ সংস্কৃতির যে চর্চা, দীর্ঘ জীবনে তিনি যে বাংলাদেশের সুস্থ সাবলীল সংস্কৃতি গড়ে তোলার জন্য যে চেষ্টা করেছেন,
যে ভূমিকা রেখেছেন সেটা আমাদের বাংলাদেশের সকল ক্ষেত্রেই এটা খুবই স্মরণীয় হয়ে থাকবে। পরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এবং বিশিষ্টজনের পক্ষ থেকে একে একে শ্রদ্ধা জানানো হয়। যে জল রঙে তো অসাধারণ, আর ভিজুয়াল আর্টে আমাদের এই সাবকন্টিনেন্টের মধ্যে ওনার জুরি কজন আছে এটা আমার ঠিক জানা নেই। তার মতো মানুষ আজকে আমাদের মাথার উপর থেকে চলে গেলেন, এটা একটা বিরাট শূন্যতা। এমন মানুষ আমরা আর কবে পাবো জানি না। তিনি যেখানেই থাকুন শান্তিতে থাকুন। একটা ক্রান্তিকাল পার করছি আমাদের সংস্কৃতি অঙ্গনে। এই ক্রান্তিকালে যেখানে আমাদের এই বটবৃক্ষগুলো আমাদের জন্য অনেক বেশি প্রয়োজন ছিল, সেই বটবৃক্ষগুলো বিদায় নিচ্ছেন। সব্যসাচী প্রতিভা, একমাত্র বোধহয় আমি ওনাকে লিখতে দেখিনি, তাছাড়া উনি সমস্ত কিছু জানতেন। উনি সঙ্গীত নির্মাণ করতে পারতেন, নিজে গাইতে পারতেন। রবীন্দ্রনাথ সম্পর্কে অগাধ পাণ্ডিত্য ছিল তার। একজন মুস্তাফা মনোয়ারের শূন্যতা সহজে পূরণ হবার নয়, তারপরও আমি তার যে সমগ্র জীবন এবং কর্ম তার প্রতি আমাদের অপার শ্রদ্ধা আমি জ্ঞাপন করছি। এর আগে মঙ্গলবার সকালে বাংলাদেশ টেলিভিশন প্রাঙ্গণে প্রথম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বনানী কবরস্থানে চিরনিদ্রে শায়িত হয়েছেন দেশের শিল্প সংস্কৃতির এই কিংবদন্তি। মেজবার রহমান, বাংলা ভিশন, ঢাকা। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ। আগামী বৃহস্পতিবার স্পিকার হাফিজউদ্দিন আহমদ ঢাকা থেকে ইরানের উদ্দেশ্যে রওনা করবেন। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় বিদায় এবং জানাজা আগামী 4 থেকে 9 জুলাই তেহরান, কোম এবং মাশহাদ শহরে অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে অংশ নেবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। স্পিকার ছাড়াও জাতীয় সংসদের কয়েকজন সদস্য জানাজায় অংশ নিতে ইরান যাবেন। গত ফেব্রুয়ারি শেষ দিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা। দেশের উত্তর পূর্বাঞ্চলের খামেনির জন্মস্থান মাশহাদে আগামী 9 জুলাই তার দাফন সম্পন্ন হবে। বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকার এমন প্রকল্পে অর্থায়ন করবে যেখান থেকে বিনিয়োগ ফেরত আসবে। রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রে প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। মন্ত্রী জানান, সরকার বিশেষ গুরুত্ব দেবে দক্ষ জনশক্তি তৈরিতে, তাই তাদের প্রস্তুত করতে বিভিন্ন পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। এ সময় 344 জন নারী, 255 জন পুরুষ প্রশিক্ষণ প্রাপ্তের হাতে সনদ তুলে দেন বাণিজ্য মন্ত্রী। 3 মাস ব্যাপী ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স, মোবাইল সার্ভিসিং, অটোক্যাড সহ বিভিন্ন কোর্স সম্পন্ন করেছেন তারা। প্রায় 123 কোটি টাকা ব্যয়ে 2020 থেকে শুরু হওয়া এসব প্রশিক্ষণ কর্মসূচি চলবে 2027 সাল পর্যন্ত। প্রায় 16,000 ছেলেমেয়েদের প্রশিক্ষণ দেওয়া হবে। যদিও প্রশিক্ষণের সময়টা কম, 3 মাস ব্যাপী, কিন্তু এই 3 মাসটা এদের বর্তমান এবং ভবিষ্যৎ জীবনের মোড় ঘুরিয়ে দিবে। ইনশাল্লাহ বিটাক আমাদের এই দেশে আগামী দিনে এরকম হাজার হাজার উদ্যমী তরুণ তরুণীকে প্রশিক্ষণ দিবে। গণভোটের রায় বাস্তবায়ন সহ ফ্যাসিবাদের বিচার ও ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে আগামী 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ঢাকা সহ সারা দেশে গণমিছিল, সভা সমাবেশ করবে জামায়াতে ইসলামী। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন এবং কর্মসূচি ঘোষণা উপলক্ষে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি জানান, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন এবং ত্যাগের স্মরণে পর্যায়ক্রমে 24 জুলাই আন্দোলনে আহত এবং পঙ্গু পরিবারের সঙ্গে স্মৃতিচারণ এবং দোয়ার আয়োজন করা হয়েছে। 11 দলের উদ্যোগে রাজধানী সহ দেশের জেলা উপজেলায় সমাবেশ এবং মিছিল করা হবে। মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি এর 30তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুল হক। সভায় উপদেষ্টা এম কামাল উদ্দিন, নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নবিউল্লাহ, পরিচালক আলহাজ আব্দুল মান্নান মজুমদার, নুরুল আজিম সানি, আজাদ মোস্তফা, মহিউদ্দিন ইবনুল আরবি, স্বতন্ত্র পরিচালক ও এনআরসি চেয়ারম্যান সালাম ওবায়দুল করিম, শেয়ার হোল্ডার বৃন্দ এবং স্ক্রুটিনাইজার অডিটর এবং স্ট্যাটিউটরি অডিটর, মুখ্য নির্বাহী কর্মকর্তা ফিরোজ আহমদ এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীগণ এতে অংশগ্রহণ করেন। সভায় আলোচ্যসূচি সমূহ সহ 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত সকল শেয়ার হোল্ডারের মধ্যে 10% নগদ লভ্যাংশ প্রদানের বিষয়টিও সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে।
সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর 10 বছরের কারাদণ্ড, সাজা পর্যাপ্ত হয়নি, আপিল করবে প্রসিকিউশন। পাশ হলো 2026-27 অর্থ বছরের বাজেট। সাইবার সুরক্ষা ও জুয়া প্রতিরোধ বিল সংসদে অনুমোদিত। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন বেশ ভালো, দাবি স্বরাষ্ট্রমন্ত্রী। তিস্তার ভাটিতে আরেকটি ব্যারেজ নির্মাণের কথা ভাবছে সরকার। কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই, জানিয়েছেন তথ্য উপদেষ্টা। চট্টগ্রাম 4 আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরী প্রার্থিতা বাতিল আপিল বিভাগে। প্রতিবাদে সীতাকুণ্ডে মহাসড়ক অবরোধে চরম দুর্ভোগের শিকার যাত্রীরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavision news, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।